ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমরা সবাই জানি গত বছর কোভিড সংক্রমণ এবং মহামারী শুরু হওয়ার সময় থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা এখনও অব্যাহত আছে। আগামী দীপাবলি নভেম্বর অবধি 5 কিলো চাল বা গমের যে এবং ডাল এটা 80 কোটি মানুষ পাবেন, সেটা প্রধানমন্ত্রী ঠিক করেছেন। এবং এর ফলে এত সংকটের সময় ভারতবর্ষের কোনো মানুষ অনাহারে মারা যাননি। এর সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে যে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং বিনা পয়সা। তার প্রতিশ্রুতি রেখেছেন। সে টিকা যথারীতি প্রায় 60 কোটি টিকা বিতরণ হয়ে গেছে বিভিন্ন রাজ্যে। 58 কোটির কাছাকাছি টিকা দেওয়া হয়ে গেছে সাধারণ মানুষকে, কাউকে প্রথম কাউকে দ্বিতীয় দুটো ডোজ হয়ে গেছে। প্রায় 3 কোটির কাছাকাছি আর সেই ভ্যাকসিন এখনও বিভিন্ন রাজ্যের হাতে পড়ে আছে, তারা দেওয়ার চেষ্টা করছে। অনেক রাজ্য অনেকটা এগিয়ে গেছেন। অনেক রাজ্যে পশ্চিমবাংলার রাজ্যের মতো রাজ্যেতে এই টিকার কোনো হিসাব নেই, কতজন পেয়েছেন, কোথায় আছে, কিভাবে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ খুবই বিভ্রান্ত আছেন, আমাদের কাছে কমপ্লেন করছেন যে আমরা কেন টিকা পাচ্ছি না। আমার মনে হয় কলকাতা কেন্দ্রিক বেশি ব্যবহার হয়েছে, গ্রামে এখনও পৌঁছয়নি। আমি রাজ্য সরকারকে আবেদন করব যে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে যারা বয়স্ক, তারা যেন টিকা পান তার ব্যবস্থা করুন। আর টিকা নিয়ে অনেক কমপ্লেন, কালোবাজারি, এমনকি ভুয়া ভ্যাকসিন পর্যন্ত ধরা পড়েছে পশ্চিমবাংলায়। এর ফলে মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে। সেই সন্দেহটা দূর করা রাজ্য সরকারের দায়িত্ব। কেন্দ্র সরকার 3 রকম টিকা দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষের 135 কোটি মানুষ সবাই ডবল ডোজ পেয়ে যাবেন। তার জন্য অধিক সংখ্যায় উৎপাদন হচ্ছে, অধিক উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে। ভারতবর্ষই একমাত্র দেশ বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে সবচেয়ে বেশি জনকে টিকা দিতে সমর্থ হয়েছে। আর একটা বিষয় আফগানিস্তানে খুব চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত পার্টির প্রতিনিধিদের ডেকেছেন। এই সংকটের সময় ভারতের কি হওয়া উচিত ভূমিকা, আমাদের নাগরিকদের নিয়ে কী ভাবা উচিত। আমি শুনলাম আমাদের এখানকার যে পার্টি টিএমসিও যাবে, ভালো কথা। কিন্তু আমি পার্টির নেতাদের জানতে চাই, একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে তালিবান আগ্রাসন, হিংসা, ভয়ের পরিবেশ, যেটাকে স্বাধীনতা উৎসব বলা হচ্ছে, সেটার ভয়েতে আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ পালাচ্ছেন। সেখানকার মানুষকে আটকে রাখার জন্য এয়ারপোর্টের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রোড বন্ধ করা হয় যাতে লোক দেশ ছেড়ে পালাতে না পারে। কী এমন স্বাধীনতা যে লোক দেশে থাকতে চাইছে না, ভয়ের মধ্যে আছে। আর এই যে তালিবান রাজ চলছে, টিএমসির মতো একটি পার্টি যারা সর্বভারতীয় পার্টি হতে যাচ্ছেন, যাদের নেত্রী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাদের রোলটা কী আছে, তাদের স্ট্যান্ড কী আছে, তারা সেই মিটিংয়ে গিয়ে কী বলবেন আমরা জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চায়। কারণ পুলওয়ামা ঘটনার পরে তার পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন যে বিজেপি জেতার জন্য এই ঘটনা করিয়েছে। বালাকোটে যে ঘটনা ঘটেছে এয়ার স্ট্রাইক, সেই স্ট্রাইক তার সম্বন্ধে আমাদের দেশের নেতা রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন তার তথ্য প্রমাণ কোথায়। বালাকোটে যে ভারতীয় সেনা সেখানে যে স্ট্রাইক করেছে, সার্জিক্যাল স্ট্রাইক, তার প্রমাণ চেয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী তথা টিএমসির নেতারাও সেই প্রমাণ চেয়েছিলেন। আমাদের দেশের সরকার তথা প্রধানমন্ত্রী তথা সেনার উপরে যাদের বিশ্বাস নাই, তারা তালিবানদের নিয়ে কী বলতে চান আমরা জানতে চাই। আর দুর্ভাগ্যের বিষয়, শিক্ষিকারা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। যখন শিক্ষা ব্যবস্থা যারা চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছেন, সেই শিক্ষক শিক্ষিকারা নিজেদেরকে অসুরক্ষিত মনে করেন, অপমানিত মনে করেন, অধিকার থেকে বঞ্চিত মনে করেন, আর বিষ খেতে বাধ্য হন, তাহলে মনে করতে হবে পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা বলে কিছু নাই, নৈরাজ্য চলছে, আইন ব্যবস্থা বলে কিছু নাই। এর চেয়ে দুর্ভাগ্য দুঃখজনক ঘটনা হতে পারে না। আমি এর ঘোর নিন্দা করছি। শিক্ষকদের প্রাণ বাঁচানো, তাদের সম্মান বাঁচানো সরকারের দায়িত্ব হওয়া উচিত। বলুন। এটা তো কেন্দ্রীয় সরকারের প্রোগ্রাম, সেখানে আপনার ছবি থাকছে কেন, এই নিয়ে একটা প্রশ্ন। আমরা
প্রতিনিধি হিসাবে, আমি এমপি হিসাবে, রাজ্য সভাপতি হিসাবে আমি এটা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে প্রধানমন্ত্রী যে কাজ করছেন তাতে আমরা সহভাগী, এবং আমরাও বলেছি যে এখানকার গরিব মানুষ পশ্চিমবাংলার 2 টাকা কিলো চাল খান, সেজন্য আপনি সহযোগিতা করুন। তারা মেনে সেটা করেওছেন। তো স্বাভাবিকভাবে আমরা পার্টির থেকে যেহেতু প্রচার করছি, আমার ছবি আমার পার্টি থেকে সেখানে দেওয়া হয়েছে। এটা কোনো সরকারি প্রোগ্রামের প্রচার নয়। টিএমসি এখানে যত প্রকল্প করেছে সেটা প্রাকৃতিক প্রকল্প হয়ে গেছে। সেজন্য ভারতীয় জনতা পার্টি, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন, স্বাভাবিক আমরা চাইব পার্টির সেও নিক, জানুক, এটা সেই জন্য করা হয়েছে। আর তৃণমূল বলে যে আবার তারা নির্বাচনের জন্য যাবে, নির্বাচন না, অবশ্যই যেতে পারেন, সবার অধিকার আছে। আমরাও তো বলছি রাজ্য নির্বাচন কমিশনকে যে 118টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ইলেকশন কেন আটকে রেখেছেন, কেন মানুষকে তার প্রতিনিধি নির্বাচিত করার অধিকার দিচ্ছেন না, কেন পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছেন। এই যে বন্যা হলো, এই যে জল জমলো, মানুষ কার কাছে কমপ্লেন করবে? কাউন্সিলরের কাছে করে, কেন করছেন না? আর আপনারা যদি সত্যি নির্বাচন চান তাহলে আগে করুন, এটা 2 বছর ধরে বন্ধ হয়ে আছে। আপনি এদিকে বলছেন যে বাস চালানো যাবে না, স্কুল কলেজ খোলা যাবে না, সিনেমা হল থিয়েটার খোলা যাবে না, বিয়ে বাড়িতে 50 জনের বেশি যেতে পারবে না, অথচ বাই ইলেকশান চাইছেন। তো বাই ইলেকশান প্রচার হবে, র্যালি হবে, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেবে, তো ইলেকশান হলে কি সেখানে সংক্রমণ হবে না? অথচ যখন বিধানসভা নির্বাচন চলছিল আপনারাই বিরোধিতা করেছিলেন। মমতা ব্যানার্জি বলেছে ইমিডিয়েট নির্বাচন বন্ধ করুন, মাঝখানে সংক্রমণ হচ্ছে বলে। তো আজকে তো সংক্রমণ হয় না, এরকম লকডাউন কেন লাগিয়ে রেখেছেন? ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় লকডাউন আছে, বিশ্বের বহু দেশে আছে, তো কেন নির্বাচন চাইছেন? খালি মুখ্যমন্ত্রীর পদ বাঁচাবার জন্য। সেই জন্য রাজনৈতিক স্বার্থে তারা এটা চাইছেন। আমরা আমাদের পার্টির তরফ থেকেও জানিয়েছি মতামত নির্বাচন কমিশনকে, তারা জানতে চেয়েছিলেন, তারা ডিসিশন নেবে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে দুটো হয়েছে, একটা হচ্ছে বাংলার বাড়ি, এই যে প্রকল্প, সেটা গোটা দেশের মধ্যে প্রথম স্থান, এবং সেটা কেন্দ্রের এই স্বীকৃতি দিয়েছে। ফলে কেন্দ্রের এই স্বীকৃতি এবং দেখুন, পশ্চিমবাংলায় 100 দিনের কাজে এগিয়ে, কারণ কি? পশ্চিমবাংলা 2 টাকা চালে এগিয়ে। এটা কি প্রগতি? এটা কি উন্নয়ন? নাকি সরকারের ব্যর্থতা? যেখানে 80% লোককে পশ্চিমবাংলায় 2 টাকা কিলো চাল কিনতে হয়, তারা নিজের 40 টাকা দামে চাল কিনে খেতে পারে না, আটা কিনতে পারে না, সরকারের চাল যেমনই হোক সেটা খেতে হয়। যেখানে 500 টাকার প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন বলে মহিলারা ভোর 4টে থেকে সন্ধ্যা 4টে পর্যন্ত লাইনে লাগান, তারপরে চাপা পড়ে হাত পা ভেঙে যায়, মারাও যান। সে দৃশ্য আমরা দেখছি। যেমন উদ্বাস্তুরা এসেছিল বাংলাদেশ থেকে, তাদের যেভাবে আমরা দৌড়তে দেখেছিলাম বাঁচার জন্য, ঠিক আজকে পশ্চিমবাংলার মানুষকে সেভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে 500 টাকার জন্য, চালের জন্য, ডালের জন্য, অন্ন যোজনার জন্য। তো সেই জন্য এই যে প্রকল্পগুলো বাংলায় হচ্ছে, 100 দিনের কাজ এই জন্য দেওয়া হচ্ছে, এখানে কোনো চাকরি নেই, ব্যবসা নেই, মানুষের ক্রয় ক্ষমতা নেই, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অন্ন যোজনাও চলছে, 100 দিনের কাজও চলছে। এখানে সাধারণ মানুষের নিজের পাকা বাড়ি করার মতো ক্ষমতা নাই, এত গরিব এখানকার মানুষ, টিনের চাল, টালির চাল, পাতার চালে থাকছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রত্যেকটি মানুষের মাথার উপরে পাকা ছাদ হোক, তাই টাকা পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্রের পাঠানোর লিস্টকে কেটে দিয়ে সেখানে রাজনীতিকরণ হচ্ছে। আমার এলাকায় কেশিয়াড়িতে একটি অঞ্চলে 400 জনের বেশি নাম কেটে দেওয়া হয়েছে, কেন্দ্র সরকারের পাঠানো নাম। কার বাইক আছে, কার পাকা বাড়ি হয়েছে লেখা হয়েছে, সমস্ত আদিবাসী গরিব মানুষ, কিছুই নেই ওদের কাছে, রাজনীতিকরণ করা হচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা, শুভেচ্ছা বাংলার মানুষের জন্য, সেটা থেকে ওইখানকার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সরকার নিয়ে যেখানে বিজেপি সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিদিনই বিজেপি তার সমালোচনা করছে, সেখানে আজকে 24শে আগস্ট আজকের দিন পর্যন্ত রাজ্য সরকারের হিসেবে 1 কোটির বেশি মানুষ এই দুয়ারে সরকারের সুবিধা গ্রহণ করেনি, ফর্ম ফিল আপ করেছে। যেমন স্বাস্থ্যসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন লোকেরা, করোনার সময় তার কোনো লাভ পাননি। সাধারণ হসপিটালে ভর্তি হতে পারেননি, প্রাইভেট হসপিটাল তো ছেড়েই দিন, বলেছিলেন প্রাইভেট হসপিটালেও সুযোগ পাওয়া যাবে। প্রায় 60টা এরকম হসপিটালের নাম ছিল যেখানে মানুষ কোনো সুযোগ পাননি। তো সেই জন্য এই যে ফর্ম ফিল আপের রাজনীতি, আমরা বলছি দিন আপনি। মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে আবাস যোজনার টাকা দিচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে, শৌচালয় দিচ্ছেন স্বচ্ছ ভারতের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, অন্যান্য বিধবা ভাতা, অন্যান্য ভাতাও অ্যাকাউন্টে যাচ্ছে, 100 দিনের কাজের টাকা অ্যাকাউন্টে পাচ্ছে মানুষ। যদি আপনি মানুষের উপকার করতে চান, এই ড্রামা কেন করছেন? রাস্তায় কেন দান করেছেন মানুষকে? নামের লিস্ট আপনার কাছে আছে,
নাহলে সার্ভে করে নিন, জনধনের অ্যাকাউন্ট আছে, সেই টাকা পাঠিয়ে দিন। যদি 100 দিনের কাজের টাকা ব্যাংকে যেতে পারে, তো এই লক্ষ্মী ভাণ্ডারে কেন টাকা যাবে না অ্যাকাউন্টে? নাকি আপনার ভাইরা কাটমানি খেতে পারবেন না? তাই মানুষকে এরকম মৃত্যুর সামনে দান করিয়েছেন। আমরা এই পদ্ধতি সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছি, উনি দিন, লোককে খাওয়ান, আপত্তি নেই, কিন্তু মানুষকে 500 টাকা তো যেন লাইন দিতে হবে সারাদিন একবার ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এত দপ্তর খুলে রেখেছেন কেন? এত অ্যাকাউন্ট খোলা হয়েছে কেন? সার্ভে হয়েছে কেন? আমার প্রশ্ন ওটাই, মানুষকে ভিক্ষা ঝুলিয়ে রাস্তায় দাঁড় করাবেন না, সম্মানের সঙ্গে তাকে অনুদানটা দিন। বিজেপি আজকে এই যে গতকাল থেকেই চলছে শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সরাসরি টুইট করে বলছেন যে বিজেপির ক্যাডার এরা আন্দোলনের নামে প্রচার সর্বস্ব একটা রাজনীতি করছে, রাজনীতি করার জন্য বিজেপি পেছন থেকে মদত দিচ্ছে। দেখুন কত দুর্ভাগ্যের বিষয়, তারা সুইসাইড করেছেন, আমাদের কেউ যায়নি। এখন তারা অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাই আমাদের নেতারা দেখা করতে গেছিলেন, ঢুকতে দেওয়া হয়নি। যেই হোক, তাদেরকে সরকার চাকরি দিয়েছে, তারা শিক্ষা বিভাগে সেবা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছেন। তারা যখন মৃত্যুপথে যাত্রী, তাদের আপনি রাজনীতিক রং দেখছেন। আমি তো ঘোষণা করছি, আমি তাদের চিনি না, আমাদের পার্টির সঙ্গে যুক্ত নন। ওনারা অনেক আগের থেকে, বিজেপি এখানে দাঁড়াবার আগের থেকে তারা চাকরিতে আছেন। ব্রাত্য বসুর মতো একজন মন্ত্রী, তার কাছ থেকে এইটুকুই আমরা মানবিকতা আশা করতে পারি না? মৃত্যুপথে যাত্রীদের কমপক্ষে সমবেদনা জানান। তারা প্রতিবাদে বিষপান করতে যাচ্ছেন, এর চেয়ে দুর্ভাগ্য কী হবে? তো কত নিচে নামলে মানুষ এই ধরনের বক্তব্য করতে পারে? ভোটের পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন, কারা নিষ্ক্রিয় হয়েছেন এরকম একটা তালিকাও তৈরি করতে বলা হয়েছে। জেলা কমিটিতেও রদবদলের কথা আপনি জানিয়েছেন, ওবিএসকে এরকম শোনা যাচ্ছে, একটু যদি বলেন। না দেখুন, এই যে এক প্রকার রিভিউ বৈঠকই ধরতে পারেন আপনারা। আমরা গত 15 দিন ধরে বিভিন্ন আন্দোলন করেছি, যাত্রা করেছি। তো আমরা বলেছিলাম, কেন্দ্রের নেতাদের ইচ্ছা ছিল যে আমাদের কর্মীদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে পরিস্থিতি বোঝার। সেই জন্য আমাদের সংগঠন বা আমাদের নেতারা বুথ স্তর পর্যন্ত কর্মীরা কী অবস্থায় আছেন, কতটা সক্রিয় আছেন, তারও খোঁজখবর না হচ্ছে, তাই লম্বা মিটিং চলছে। একটা ফেজে হয়ে গেল, পরে 18টা আরও পার্লামেন্ট কনস্টিটিউন্সি বাকি আছে, মাননীয় শিবপ্রকাশজি আসবেন পরের মাসে। আমরা পার্টিকে ঢেলে তখনই সাজাবো, পার্টির অবস্থা কী আছে জানো। আমরা পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলায় গত কয়েক বছর লড়াই করেছি। আজ মানুষের আশীর্বাদে, পরিশ্রমে আমাদের কর্মীদের পার্টি এখানে সংগঠন হিসেবে দাঁড়িয়েছে এবং একমাত্র বিরোধী হিসেবে দাঁড়িয়েছে। সেই জন্য পার্টির ভূমিকা পাল্টে গেছে, সেজন্য পার্টিকেও নতুন করে দাঁড় করাবার দরকার আছে। তার জন্য একটা রিভিউ বৈঠক চলছে এবং গত প্রোগ্রাম ইত্যাদি সম্বন্ধে চর্চা চলছে, এবং বহু মানুষও পার্টিতে যোগ দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। তারা কাজ করতে চান, তাদেরকেও কাজে কীভাবে অ্যাডজাস্ট করা যায় সেই ব্যাপারে চর্চা চলছে। দেশকে সামনে রেখে ত্রিপুরা, আসাম এগুলোকে ধরার চেষ্টা করছে তৃণমূল, এবং ধরেছে সেখানে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হয়ে উঠবে। খুব ঠিকই আছে, তারা তাদের পার্টি বাড়াতে চান, আমাদের কী আপত্তি আছে? তো অন্য পার্টিকে ডুবিয়ে যদি কেউ চলে আসে, তাকে নেতা বানেন, তাকে দেখে আর পার্টি দাঁড়াবে? সেই জন্য চেষ্টা করুন, আপত্তি নেই, অধিকার আছে করার। কিন্তু এখান থেকে বড্ড বেশি ড্রামা করছেন গিয়ে। যারা জয়েন করছেন তারাও এখান থেকে যাচ্ছেন, নেতারা যাচ্ছেন তারাও এখান থেকে যাচ্ছেন, আর মিডিয়াকেও এখান থেকে নিয়ে যাচ্ছেন। ত্রিপুরার লোককে তো দরকার পার্টি দাঁড় করাতে গেলে, সেটা হোক। আমরা আশা করো, আমরাও শক্ত বিরোধী চাই, যাতে আমাদের সরকার ভালো করে কাজ করে। বিশ্বভারতীর অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ করে প্রতিবাদ করায় বেশ কয়েকজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে, বেশ কয়েকজন অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনা নিয়ে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেখানে আগামী 3 দিন ধরে তৃণমূল সেখানে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে সেখানে বিশ্বভারতীকে ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে। কী বলবো? দেখুন, কী ডিসিশান হয়েছে, কী পলিসি আমার জানা নেই, জানার কথাও না। ঘটনা যাই হোক, যদি এরকম হয়ে থাকে তার পদ্ধতি আছে। প্রধানমন্ত্রী তার চ্যান্সেলর তাকে চিঠি লিখুন, জানান, তারও তো কেউ উপরে আছে। তো ওখানকার ভাইস চ্যান্সেলর ডিসিশান নিয়েছেন, নিঃসন্দেহে ইউনিভার্সিটি ডিসিপ্লিন পড়াশোনার জন্য নিয়েছেন। সেটাকে যারা রাজনীতির আখড়া বানাবার অনেকদিন চেষ্টা করছেন, যাদের ইউনিভার্সিটি জমির উপরে শকুনির দৃষ্টি আছে, দেওয়াল ভেঙে দিয়েছেন, গেট দিয়ে ভেঙে দিয়েছেন, ওখানকার এমএলএ, ওখানকার কাউন্সিলর গিয়ে কী করেছেন উৎপাত আমরা জানি। তো আজকে সমস্ত পশ্চিমবাংলার ইউনিভার্সিটিগুলো, স্কুলগুলো রাজনীতি আখড়া হয়ে গেছে। কেন্দ্রীয় ইউনিভার্সিটিগুলো বাকি ছিল, আমার মনে হয় বিশ্বভারতীকে দিয়ে তার চেষ্টা করা হচ্ছে রাজনীতিকরণের, তালিবানিকরণের। সেই তালিবানিকরণ আমরা দেখেছিলাম, যেখানে জেসিবি লাগিয়ে দেওয়াল ভাঙা হচ্ছিল। তো আমার মনে হয় সেখানকার যে তালিবান নেতা আছেন, তিনি রাজনীতি করার সুযোগ পাচ্ছিলেন না অনেকদিন, এবার শক্তি দেখাবার সুযোগ পেয়েছেন, তাই ইউনিভার্সিটিটাকে টার্গেট করেছেন।
মোদী কোনোভাবেই কেন্দ্রের অ্যাসেট বিক্রি করতে পারেন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মুখ্যমন্ত্রীর দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। যারা দেশ বিক্রি করতে চায়, যারা বাংলা ভাগ করতে চায়, অত সহজে বাংলা ভাগ করা যাবে না। মুখ্যমন্ত্রীর মেট্রো ডায়েরি বিক্রি করার অধিকার আছে, মুখ্যমন্ত্রীর কিষাণ বাজার বিক্রি করার অধিকার আছে। প্রধানমন্ত্রী যদি কোনো পলিসি ঠিক করেন যে ক্ষতিগ্রস্ত শিল্পকে বন্ধ করে সেই টাকা অন্য জায়গায় লাগাবো, তাতে আপত্তি কী আছে? উনি তো এখানকার সমস্ত ইন্ডাস্ট্রির জায়গায় বিক্রি করে দিলেন। ডিপিএলের কী অবস্থা দুর্গাপুরে, তার জমি তার লোকেরা দখল করে নিচ্ছে। এই যে অরাজকতা চলছে তার নেতৃত্বে, আর সেটা ধীরে ধীরে এই নৈরাজ্যের দিকে যাচ্ছে, তালিবান রাজ্যের দিকে যাচ্ছে। কমপক্ষে বাংলাটাকে ঠিক করে সামলান, তারপরে মোদির মতো লোকের উনি সমালোচনা করবেন। বেঙ্গল ইস্যুতে এখনো পর্যন্ত যেটা খবর যে 1 বছরের জন্য সাময়িক একটা চুক্তিতে সিসিএম তারা রাজি হয়েছে, কিন্তু পার্মানেন্ট সমস্যা কিন্তু সলিউশন হয়নি, শুধুমাত্র 1 বছরের জন্য। মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে করেছেন, তিনি বলেছেন যে 1 বছরের জন্য আপাতত রাখা হবে। না, গতবারেও মুখ্যমন্ত্রী তাদেরকে নবান্নে ডেকে নিয়ে গিয়ে চুক্তি করিয়েছিলেন এমওইউ। তখন তড়িঘড়িতে বলছে এখন মেনে নাও, পরে দেখব। নির্বাচন ছিল, বাধ্যবাধকতা ছিল করে দেখানোর যে আমি ক্লাব ঠিক করলাম। 1 বছরের মধ্যে সেটা রিভিউ করার সুযোগ হয়নি। তাতে এই সমস্ত কন্ডিশন আছে যাতে ক্লাব হাতে থাকবে না, তারা ভয় করছেন, তাদের সাপোর্টাররা ঢুকতে পারবে না, তারা ভয় করছেন। আর এমন শেষ মুহূর্তে এসে আজকে চুক্তি হচ্ছে, ক্লাব হয়তো টিম তৈরি করতে পারবে না। ইস্ট বেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব তারা যদি খেলতে না পারে, আমরা সবাই কষ্ট পাবো, বাংলার ফুটবলে খুব ক্ষতি হবে। তাদের সঙ্গে আমারও যোগাযোগ হয়েছিল। আমি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী শেখাবত সাহেবের সঙ্গে, যেহেতু রাজস্থানের সঙ্গে যুক্ত ওই শিল্পগোষ্ঠী, যোগাযোগ করার কথা বলেছিলাম। তারপর তারা বলেছিলেন যে আমরা এর মধ্যে ইন্টারেস্ট নিতে চাইছি না, আমরা ছেড়ে দেবো। আমি রিকোয়েস্ট করেছিলাম খালি এইটুকু, যে ছেড়ে দিলে হবে না, ক্লাব যাতে খেলতে পারে 1 বছর আপনারা অ্যাডজাস্ট করুন এবং করুন। মমতা ব্যানার্জি খালি বলছিলেন হবে হবে, কখন হলো গিয়ে? আমি তো বলেছি যে আপনি কেন করছেন না, আপনি মুখ্যমন্ত্রী, আপনার সে যোগ্যতা ক্ষমতা অধিকার আছে। মানুষকে টেনশানে রেখে রেখে শেষ পর্যন্ত এমনকি ইস্ট বেঙ্গলের ক্লাবের সমর্থকদের মধ্যে লড়াই ঝগড়া আমাদের দেখতে হয়েছে, এটা খুব দুঃখজনক। আর যদি এটা হয়ে যায়, টিম খেলতে পারে, আমরা খুব খুশি হব। ফুটবল প্রেমী বাঙালি আমার মনে হয় হওয়ার দরকার আছে। সরকারি চাকরিতে 22% এসসিদের জন্য সংরক্ষণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসসিদের জন্য অনগ্রসর শ্রেণী, মূলত অনগ্রসর শ্রেণীর জন্য তো 27% আছেই, আদার ওবিসি। এসসির জন্য আছে, নিশ্চিত আছে, কিন্তু ওবিসি কারা হবে সে অধিকার দেওয়া হয়েছে রাজ্যকে আইন পাস করিয়ে। যে আমরা জানি পশ্চিমবাংলায় মুসলিম সমাজকে ওবিসি করা হয়েছে, যার সংবিধানে কোনো প্রাবধান নাই। যে হিন্দু সমাজের মধ্যে জাতপাত আছে এটা মেনে নিয়ে আম্বেদকরের মতন মহান ব্যক্তিরা তাদের সুযোগ দিয়েছিলেন রিজার্ভেশনের, তাকে ভায়োলেট করা হয়েছে। যে হিন্দু সমাজকে 2nd ক্যাটাগরিতে ওবিসি করা হয়েছে, বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি মুসলিম সমাজকে করা হয়েছে, যে সংবিধান বিরোধী। তো সেই জন্য উনি করতেও পারেন। উনি যদি প্যাগাসাসের বিরুদ্ধে ইনকোয়ারি কমিশন ঘোষণা করতে পারেন, যা নিয়ে কোর্ট প্রশ্ন তুলেছে, সেরকম উনি অনেক কিছুই করতে পারেন। কিন্তু সংবিধান এই দেশটাকে চালাচ্ছে, সংবিধানের বাইরে হলে তখনই চিন্তার বিষয় আছে। প্রশ্ন তুলেছে যেটা বললেন, সেটা নিয়ে আপনার বক্তব্য একত্র ভোট করে যেটাকে বন্ধ রেখে একসাথে সব মামলা শুনবেন না। দেখুন, একটা রাজ্য সরকার, যেটা আন্তর্জাতিক ব্যাপার, ইসরায়েলের কোম্পানি সারা দেশে হচ্ছে বলে তাদের পার্লামেন্টে চিৎকার করছেন, তো রাজ্য সরকার তার উপরে কী করে ইনকোয়ারি কমিশন করতে পারে? তারা কি এনএসওতে যাবেন? তারা কি ইসরায়েলে গিয়ে করতে পারেন? এই অধিকার আছে তো ওনাদের। এই প্যাগাসাসের সঙ্গে আর কন্ট্যাক্ট করার জন্য রাজীব কুমারকে দিদিমণি 2বার ইসরায়েলে পাঠিয়েছিলেন। একবার গিয়ে ফিরে আসেন, এনএসও বলে যে আমরা কোনো তথ্য আপনাদের দেবো না, এমনকি সফটওয়্যারও দেবো না, কারণ কি কেন্দ্র সরকার অনুমতি চায়। দ্বিতীয়বার উনি কারো সঙ্গে সেটিং করে পাঠিয়ে সেই সফটওয়্যার নিয়ে এসেছিলেন রাজীব কুমারকে দিয়ে, এখানে বসিয়ে আমাদের উপরে উনি গোয়েন্দারি করতেন। খালি আমি নয়, মাননীয় মুকুবাবু যখন আমাদের পার্টিতে ছিলেন, তিনি কোর্টে গিয়ে এটাকে কমপ্লেন করেছিলেন। আজ দুর্ভাগ্যের বিষয়, সেই কোম্পানির নাম করে ব্ল্যাকমেল করা হচ্ছে, কেন্দ্র সরকারকে দোষী করা হচ্ছে, যদিও কোনো তথ্য প্রমাণ নাই। সরকার কোথাও পেমেন্ট করেছে টাকা কোম্পানিকে, যেন কোনো তথ্য নাই। সরকারের সে সমস্ত কয়েক বছরের সমস্ত হিসাব এসছে। সেই জন্য রাজনীতি করার দরকার ছিল, পার্লামেন্ট পণ্ড করার দরকার ছিল, তাই এই প্যাগাসাসের ইস্যু তোলার দরকার হয়েছিল। এখন আর দরকার নেই, মিটে গেছে। আমার মনে হয় এগুলো ঠান্ডা হয়ে যাবে।
আমি জানি না উত্তরপ্রদেশে কে চলে গেছে, আমি তো পশ্চিমবাংলায় আছি। আর আমরা পার্টি দাঁড় করিয়েছি আগে, তারপরে বহু নেতা এখানে যুক্ত হয়েছে। আর গণতন্ত্রের সে অধিকার আছে, সবার আশা, আমাদেরও দায়িত্ব আছে নেওয়ার, তাই আমরা সেটা করেছি। কিন্তু ভাড়াটে সৈন্যদের যুদ্ধে জেতার প্রয়াস আমরা করিনি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। লাস্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে অনেক জায়গাতে জেলায় এটা দেখা যাচ্ছে, বিশেষ করে এইবারে বিধানসভা নির্বাচনের পরের পরিপ্রেক্ষিতে যে একটা নতুন করে আবার যারা তৃণমূলের বিরুদ্ধে এসেছিল তারা আবার ফিরে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কী নেবেন? তাদেরকে কি বুঝিয়ে? দেখুন, আমরা তাদেরকে স্বীকার করেছি, পার্টিতে কাজ করার সুযোগ দিয়েছি, টিকিট দিয়েছি, পদ দিয়েছি। থাকবেন কি থাকবেন না সেটা ব্যক্তিগত অধিকার। যেভাবে একটা পার্টি ছেড়েছেন আবার পার্টি ছাড়তে পারেন। যদি মুকুল রায়ের মতো নেতা ছেড়ে যান তাহলে রাজনীতির প্রতি লোকের আস্থা বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এসেছেন লক্ষ লক্ষ হাজার হাজার সংখ্যায়, দু একদিনের অসুবিধা হতেই পারে, এটা ব্যতিক্রম ধরে নেওয়া যেতে পারে। শুনুন, আমার সঙ্গে করেননি, আপনার সঙ্গে করেছেন কি? দেখুন, মুকুলদার মতো নেতা বহু বছর রাজনীতিতে আছেন, সব পার্টির নেতাদের সঙ্গে ওনার বন্ধুত্ব আছে, আগেও ছিল, থাকে। সেখানে কার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, বলতেই পারেন। সেদিনে ফিরে আসার মতো কিছু সম্ভাবনা তৈরি হয়েছে আমার মনে হয় না। লাগাতার ধন্যবাদ আপনাদের খবরটা দেওয়ার জন্য, ধন্যবাদ। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।